আপনি কি জানেন পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে একসময় দাসেরা বিদ্রোহ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকে পরাজিত করেছিল, অথচ আজ সেই দেশটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। আরও অবাক করা বিষয় হলো অসংখ্য দুর্যোগের মাঝেও সেখানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ইসলাম। কিন্তু কিভাবে? আজ আমরা জানব রহস্যময় দেশ হাইতির অবিশ্বাস্য গল্প। ক্যারিবিয়ান সাগরের মাঝখানে হিস্পানিউলা নামের একটি দ্বীপ। এই দ্বীপের পশ্চিম অংশই হাইতি, পূর্ব অংশে রয়েছে ডোমিনিকান রিপাবলিক। মাত্র প্রায় 28,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে বাস করে প্রায় 1,15,00,000 মানুষ। রাজধানী পোর্টো প্রিন্স। সরকারি ভাষা দুটি, ফরাসি এবং হাইতিয়ান ক্রেওল। যদিও আয়তনে ছোট, কিন্তু ইতিহাসে হাইতির নাম লেখা আছে স্বর্ণাক্ষরে। কিন্তু সেই গৌরবের দেশ আজ কেন এত কষ্টে? 1700 ও 1800 শতকে হাইতি ছিল ফ্রান্সের সবচেয়ে ধনী উপনিবেশ। এখানকার আখ ও কফির বাগানে লাখ লাখ আফ্রিকান দাসকে অমানবিক নির্যাতনের মাধ্যমে কাজ করানো হতো। 1804 সালে অসম্ভব এক ঘটনা ঘটে। দাসেরা বিদ্রোহ করে ফরাসি সেনাবাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে। এটি ছিল বিশ্বের প্রথম সফল দাস বিদ্রোহ এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র। কিন্তু স্বাধীনতার পরই শুরু হয় নতুন সংগ্রাম। অনেকে ভাবেন স্বাধীনতা পেলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু হাইতির ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। ফ্রান্স হাইতির কাছে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে। সেই ঋণ শোধ করতেই দেশটির 100 বছরেরও বেশি সময় কেটে যায়। এরপর আসে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, বিদেশি হস্তক্ষেপ এবং দুর্বল অর্থনীতি। আজও দেশের বড় একটি অংশ দারিদ্র্যের মধ্যে বসবাস করে। যদি এতেই শেষ হতো, 2010 সালের 12 জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় রাজধানীর বড় একটি অংশ। লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। এরপর একের পর এক হারিকেন, বন্যা এবং ভূমিকম্প দেশটিকে আরও দুর্বল করে দেয়। বিশ্বের অনেক দেশ সাহায্য করলেও হাইতি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। আজকের হাইতিতে আরেকটি বড় সমস্যা হলো সশস্ত্র গ্যাং। দেশের বহু এলাকায় গ্যাংদের নিয়ন্ত্রণ রয়েছে। অনেক মানুষ নিরাপদে চলাফেরাও করতে পারে না। খাদ্য সংকট, বেকারত্ব এবং রাজনৈতিক সংকট একসঙ্গে দেশটিকে কঠিন পরিস্থিতির মধ্যে রেখেছে। তবুও মানুষ বেঁচে থাকা লড়াই চালিয়ে যাচ্ছে। এখন আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে। হাইতিতে ইসলাম নতুন কোনো ধর্ম নয়। ইতিহাসবিদদের মতে আফ্রিকা থেকে যেসব দাসকে আনা হয়েছিল তাদের মধ্যে অনেকেই ছিলেন মুসলিম। কিন্তু দাস প্রথার সময় ইসলাম চর্চা প্রায় বিলুপ্ত হয়ে যায়। অনেক বছর পরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং স্থানীয় কিছু মানুষের মাধ্যমে আবার ইসলামের পুনর্জাগরণ শুরু হয়। আজও মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও তাদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে হাইতিতে মুসলিমদের সংখ্যা আনুমানিক কয়েক হাজার থেকে প্রায় 10,000-এর মধ্যে বলে বিভিন্ন সূত্রে ধারণা করা হয়। রাজধানী পোর্টো প্রিন্স সহ কয়েকটি শহরে ছোট ছোট মুসলিম কমিউনিটি রয়েছে। এখানে মসজিদ, ইসলামিক সেন্টার এবং কোরআন শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। রমজানে ইফতার, ঈদের জামাত এবং ইসলামী শিক্ষা কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়। সংখ্যায় কম হলেও তাদের পারস্পরিক সম্পর্ক বেশ দৃঢ়। মজার বিষয় হলো হাইতির অনেক মানুষ ইসলাম গ্রহণ করছেন এর সরলতা, এক আল্লাহর প্রতি বিশ্বাস
এবং মুসলিমদের সামাজিক সহযোগিতায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ইসলামিক সংস্থা খাদ্য, চিকিৎসা ও শিক্ষা সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় মুসলিম সংগঠনগুলোর মানবিক কাজ অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এর ফলে কিছু মানুষ ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছেন। তবে পথটা মোটেও সহজ নয়। হাইতিতে মুসলিমরা এখনও সংখ্যালঘু। অর্থনৈতিক সংকট, নিরাপত্তাহীনতা এবং পর্যাপ্ত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের অভাব তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবুও তারা ধৈর্য ধরে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। হাইতির গল্প আমাদের শেখায় একটি দেশ স্বাধীনতা অর্জন করেও কত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে। তবু আশা কখনো শেষ হয়ে যায় না। ভূমিকম্প, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা কিংবা সহিংসতার মাঝেও মানুষ নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নের অংশ হয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে হাইতির ছোট্ট মুসলিম সম্প্রদায়। হয়তো সংখ্যায় তারা খুব কম, কিন্তু বিশ্বাস, ধৈর্য এবং মানবতার শক্তি তাদের সবচেয়ে বড় পরিচয়। আপনার কি মনে হয়, একদিন কি হাইতি আবার ঘুরে দাঁড়াবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি ও ইসলাম সম্পর্কে এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।